হ্যালো ফ্রেন্ডস, রাজ আহমেদ বনিয়েছি ফেডারেল ভার্চুয়াল জার্নাল বিডি.com। বইমেলার মাঝামাঝি সময়ে 15 তারিখে পয়লা ফাল্গুনের পরে আমি বাতিঘরের সামনে স্পেশাল একজন লেখককে পাইছি, মুশতাক আহমেদ, পরিচিত অপরিচিত সবার কাছে, স্পেশালি ক্যাডেট কলেজ বেসড। তো মুশতাক ভাই, আমাদের বুক রিভিউ প্রোগ্রামে আপনাকে স্বাগত। এই অমরাকাশী বইমেলা আপনার 5টি বই আসছে, নতুন 5টি বই না, নতুন দুটি বই। নতুন 2টি বই। আচ্ছা, একটু আমাদেরকে প্রথমে জানাবেন নতুন 2টি বই কি কি আসছে, তারপরে আমরা আসবো আপনার আগে পাবলিশড যে বইগুলো আসছে সেগুলো। আচ্ছা, এবার আমার নতুন দুটো বইয়ের মধ্যে একটা অলরেডি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ইউপিএল এর প্রোডাকশন হাউস থেকে এসেছে। সেটা হচ্ছে গণস্বাস্থ্যের কেন্দ্রের গল্প, পাবলিক হেলথের প্রথম পার্ট। তো গণস্বাস্থ্য কেন্দ্রে আমি চাকরির সূত্রে অনেক বছর আগে 2 বছর ছিলাম। সেই সূত্রে গণস্বাস্থ্যে আমার সেই সময়কার জীবন এবং পাশাপাশি সেই জীবনটা কাটাতে গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের যে ইতিহাস, তার সৃষ্টি, জাফরুল্লাহ চৌধুরী স্যারের অবদান এবং বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে পাবলিক হেলথে গণস্বাস্থ্য কেন্দ্রের এবং জাফরুল্লাহ চৌধুরীর অবদান, সেই জিনিসগুলো এখানে আমি নিয়ে আসতে চেয়েছি। খুব ছোট একটা বইয়ের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের সম্পূর্ণ এসেন্সটা এখানে পাওয়া যাবে। আর সাথে কিছু বিরল ছবি আছে, 60টার মতো ছবি আছে পুরো বইতে। এই বই দিয়ে মনে হয় বইটা একটা প্রামাণ্য ডকুমেন্ট হিসেবে রাখা যাবে। এটা স্মৃতিপাঠ, অনেকটা স্মৃতিপাঠ, হ্যাঁ স্মৃতিপাঠ, সাথে কিছু ঐতিহাসিক উপাদান আছে। আচ্ছা, তাহলে মাস্ট নিয়ে রিড বুকস একটা। আর অন্য আরেকটা বই অক্ষরবৃত্ত প্রকাশন থেকে আসছে। এটা আমার একটা গদ্যের, বিচিত্র ধরনের গদ্যের একটা সংকলন, নার্সিসাসের আরশি। তো নামেই পরিচয় যে এখানে আমার আত্মজৈবনিক অনেক বিষয় আছে। বইটাকে আমি 4টা ভাগে ভাগ করেছি। একটা অংশে হচ্ছে কত কথা কত কবি, অর্থাৎ বিভিন্ন কথা সাহিত্যিক এবং কবিদের রচনা এবং তাদের জীবন নিয়ে লেখা। আরেকটা অংশে হচ্ছে বিচিত্র বুনন, সেখানে ভ্রমণ থেকে শুরু করে, মানে ভ্রমণের মধ্যেও তো আমি হয়তো কবি সাহিত্যিকের খোঁজ করি, সাহিত্যের খোঁজ করি, সাহিত্যের ইতিহাসের খোঁজ করি, সেই জিনিসগুলো আছে। কিছু বিচিত্র রচনা আছে, কিছু প্রোফাইলও আছে, যেমন রফিক কাসের স্যার সম্পর্কে লেখা আছে, যেমন সুচরিত চৌধুরী সম্পর্কে লেখা আছে, খালিদ আহসান সম্পর্কে লেখা আছে, শাহিদ আনোয়ার সম্পর্কে লেখা আছে, কিছু অবিচুরি আছে। আরেকটা অংশ হচ্ছে কথাবার্তা, সেখানে আমার নিজের কিছু কথাবার্তা, শৈশব স্মৃতি, আমার সাহিত্য ভাবনা, ইভেন আমার 2-একটা বক্তৃতা, সেটাও আছে। আর শেষ অংশ হচ্ছে জার্নাল। এটা আমি প্রায়ই কিছু না কিছু লিখি, অনেক কিছু আমি সামাজিক মাধ্যমে শেয়ার করি, সেটার কিছু অংশ আছে। আবার কিছু ছোট ছোট বুক রিভিউ আছে, হয়তো একটা বই পড়লাম, একটু ভালো লাগলো, ছোট করে লিখলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম, সেগুলো ওখানে আছে। হয়তো হেলাল হাফিজ হঠাৎ করে মারা গেলেন, তাকে নিয়ে লিখলাম ছোট করে ফেসবুকে, সেই এই ধরনের সংকলন নিয়ে আছে। তবে ভারী প্রবন্ধগুলো আমি এই বইতে দিইনি, ভারী প্রবন্ধগুলো সরিয়ে রেখেছি, হয়তো ভবিষ্যতে কোথাও দিব। এই দুটো বই হচ্ছে আমার নতুন। নার্সিসিসের 80টা বাধাই হচ্ছে। আচ্ছা, 15 তারিখ হয়ে গেল, খুব রিসেন্টলি চলে আসবে, 2-1 দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমি আগের 3টা বুকসের সম্পর্কে একটু জানতে চাই। আগে আমার স্পেশালি নীরবে সহ ঝিনুক, এই বুকসটা, ঝিনুক নীরবে সহ কবি আবুল হাসানের জীবন ভিত্তিক একটু উপন্যাস, সো মাচ গবেষণা আছে এর উপরে। সেই 69 গণঅভ্যুত্থান থেকে শুরু করে আবুল হাসানের সম্পর্কে অনেক তর্ক বিতর্ক আছে। আমি যেটা লিখছিলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনি চেঞ্জ করে ফেললেন, ওই বিতর্ক না হলে কি কবি, আপনি এটা বলছেন চেঞ্জ করেছেন তিনি, মানে আইডিওলজিটা চেঞ্জ করে ফেলছিলেন? এটা তো অবশ্য আমার জানা নাই। এখন আমার একজন কবি হিসেবে, কবিতার জন্য শহীদ হিসেবে লিখেছি, এবং তার জীবন যাপনটাই ছিল একজন কবির জীবন যাপন। এবং তিনি যে সময়টাতে তার জন্ম, 1947 সাল, দেশভাগের সময়, আর আমাদের ইতিহাসের প্রতিটি বছরই গুরুত্বপূর্ণ বছরের সাথে কিন্তু তার একটা লিঙ্ক আছে। উনি 66 সালে উনি বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করলেন। 69-এর আন্দোলনের সময়, গণঅভ্যুত্থানের সময় উনি একজন মোটামুটি পরিচিত একজন কবি।
তারপরে ওই সময় উনি ইত্তেফাকে জয়েন করেন। ইত্তেফাক যখন নতুন করে খুললো 71 সালে, উনি ওই সময় প্রথমবারের মতো ওনার হৃদরোগটা ধরা পড়েন, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। পুরো 71 সাল জুড়ে উনি বেশিরভাগ সময় ঢাকা মেডিকেল কলেজ বা হোস্টেলে ছিলেন এবং মাঝে মাঝে হয়তো কারো বন্ধুদের মেসে থাকতেন। ঢাকায় অবশ্য খুব ঝুঁকিপূর্ণ ছিল। একবার বাড়ি যাওয়ার চেষ্টা করলেন, সেখানে উনি আর্মি বা মিলিশিয়াদের হাতে আহত হন। এরপরে 74 সালে আবার উনি গুরুতর অসুস্থ হন, তখন উনি বার্লিনে চিকিৎসা করার জন্য তাকে পাঠানো হয়। 75 সালে আমরা জানি একটা জাতীয় বিপর্যয়ের পরে তারপরে কিন্তু উনি কয়েক মাস নভেম্বরে মারা যান। কাব্যজীবনীটা আসছে, ওনার কাব্যজীবনী এসেছে, মানে ওনার কাব্যময় জীবনটা জীবন ভিত্তিক একটা উপন্যাসের মতো আমি এটা লেখার চেষ্টা করেছি। এখানে কাল্পনিক খুব একটা কিছু নাই। ওনার সাথে তো আরো অনেক চরিত্র আছে, আরো প্রায় 50 থেকে 100টা চরিত্র আছে। আমি গোনার চেষ্টা করি না এখনো। আব্দুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, অনেকে, মানে আনোয়ার আহমেদ, অনেক চরিত্র তার চারপাশে। তো এই যে চরিত্রগুলা, তার সাথে তো ইন্টারাকশন হয়েছে, কিন্তু সেই ডায়ালগ গুলো তো আমি কোথাও পাই নাই। উনি নিজেও খুব বেশি লেখেন নাই, বা তাকে নিয়েও তার সতীর্থরা নির্মলেন্দুগুণ ছাড়া খুব একটা লিখেন নাই। সম্প্রতি আবিদ রাজাদের একটা বই আমি দেখলাম, সংগ্রহ করেছি। তো আবিদ রাজাদের অল্প কিছু লেখা ছিল, এছাড়া খুব বেশি কিন্তু লেখা পাইনি। আনোয়ার আহমেদ একটা সংকলন করেছিলেন, কিন্তু খুব জীবন ভিত্তিক সেই ধরনের লেখা খুঁজতে হয়েছে আমাকে, অনেক ভাবে খুঁজতে হয়েছে। এটা কি সাথে আরেকটা বুক যেটা শেষ করি, এটাকে ইন্টারভিউ নিতে হয়েছে। এবং আমি কল্পনার জায়গায় শুধু ওইটুকুই ছিল, যেমন সুরাইয়া খানমের সাথে তার কি কত ঘটনাগুলো আমরা জানি, সুরাইয়ার সাথে তার রসায়ন, তার প্রেম সবই জানি, কিন্তু তার সাথে কি ডায়ালগ গুলো তো আমরা জানি না। সেই জায়গাটা আমি, উনি এই পরিস্থিতিতে কি বলতে পারেন, তিনি এই পরিস্থিতিতে কি বলতেন, সেগুলো একটু কল্পনা জায়গায় এসছে। এছাড়া কিন্তু খুব একটা কল্পনা এখানে এটা একটা যে কবি মহল, কবি কি লিখছেন নতুন কিছু, সে শরীফ মিয়ার ক্যান্টিনে সেই সময়গুলো চলে আসছে। চেষ্টা করেছি আমি সবকিছুই নিয়ে আসার জন্য। এটা আমরা কবিদের জীবনী নিয়ে খুব বেশি দেখি না, তারপরও রিসেন্ট কাজ করছেন মাসুদ আহমদ, কাঞ্চন ফুলের কবি, জীবনানন্দ দাশকে নিয়ে, এবং অদ্বৈত মল্লবরণ সহ আরো কয়েকজনকে নিয়ে আছে। এটা আমার মনে হয় দর্শক মাস্ট নিড একটা গবেষণামূলক পড়া, ঝিনুক নীরবে সহ মুস্তাক আহমেদ। আচ্ছা, আমি এটার সাথে রিলেটেড আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে কোন ঝিনুক গুলো যারা নীরবে সহে, সেগুলো সম্পর্কে একটু। আচ্ছা, এই আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে মূলত আসলে আমার এই ঝিনুক নীরবে শহরই একটা সিকুয়েল বলা যায়। সিকুয়েলের কারণে যে এই বইটা লেখার পরেও আমি কিছু গল্প পেয়েছি, 5-6টা গল্প, সেই গল্পগুলো আমি এখানে ছোট গল্প আকারে দিয়েছি। প্লাস এটাকে আবার প্রিকুয়েল বলা যায়। প্রিকুয়েল মানে ঝিনুক নীরবে শহর লেখার পিছনের ইতিহাসটা কি, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমি ছোট করে লিখেছিও। তো এখানে কিন্তু পুরো বিষয়টা আছে। এই বইটা আমি কিভাবে লিখলাম, 10 বছর আমি এটা নিয়ে গবেষণা করেছি, সেই জিনিসগুলো আছে। কার কার সাথে ইন্টারভিউ করলাম, কিভাবে করলাম, বইটা প্রচ্ছদ কে করলেন, কিভাবে করলেন, উৎসর্গ কাকে করলাম, কেন উৎসর্গ করলাম, এবং এই খুঁজতে খুঁজতে অনেক কিছু, আবুল হাসানের যারা আত্মীয় স্বজন তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাদের ইন্টারভিউ এখানে আছে, এবং প্রচুর ছবি আছে এখানে। এখানেও প্রচুর ছবি আছে। সুরাইয়া খানম মারা গেছেন অনেক আগে, 2007 সালে সম্ভবত উনি মারা গেছেন। তো ওনার ইন্টারভিউ তো আর পাওয়া সম্ভব না। তো ইসরাইল খান ওনার ইন্টারভিউ নিয়েছিলেন, সেটা পড়েছি। এবং সুরাইয়া খানমের এক প্রতিবেশী আরিজোনাতে, সুরাইয়া খানম জানেন যে আরিজোনাতে একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, তুসান শহরে থাকতেন, সেখানে ওনার প্রতিবেশী আমাদের একজন লেখিকা, তার কাছ থেকে কিছু তথ্য আমি পেয়েছি, সেগুলো আমার এই ঝিনুকের সন্ধানেও যে বইটা সেখানে আছে। তো এই বইটাতে আসলে এটার একটা সাপ্লিমেন্ট বলা যায়। ঝিনুক নীরবে শহরতে সব কথা লেখা যায়নি, এটার ব্যাকগ্রাউন্ড, ইতিহাস, সেই জিনিসগুলো আছে। আমি কিভাবে গবেষণা করেছি, কারা আমাকে সাহায্য করলেন, কিভাবে উৎসাহিত হয়েছে, প্লাস এই পরের যে গল্পগুলা সেগুলো আছে। আবুল হাসানের কিছু চিঠি আছে, যে চিঠিগুলো আমি মূল বইতে খুব একটা দিতে পারিনি, এখানে পুরোপুরি আছে। এছাড়াও এখানে পাবেন বার্লিনের যে ওনার 4 মাসের 4-5 মাস
চিকিৎসা নিয়েছেন সে সম্পর্কে আমরা কিছুই জানতাম না। তো সম্প্রতি আবুল হাসানের এক বন্ধু, উনি বার্লিনের একজন শিল্পী, সম্প্রতি তার একটা বই পাণ্ডুলিপি বের হয়েছে, কিন্তু আমি যখন বইটা লিখি সে সময় তেমন কিছু পাওয়া যায়নি। তবে সেই বন্ধুর আমি খোঁজ পেয়েছিলাম, উনি তখন প্রায় রোগ মৃত্যু শয্যায়। আমার বই ছাপার আগেই উনি মারা গেছেন, কিন্তু কিছু তথ্য ওনার কন্যা এবং ওনার এক বন্ধুর কাছ থেকে আমি পেয়েছি। তো সেটার উপর ভিত্তি করে প্লাস আবুল হাসানের কিছু ছবি ছিল, দুষ্প্রাপ্য ছবি, সেগুলি মিলে আমি মূল বইতে কিছুটা আছে, কিন্তু এই ঝিনুকের সন্ধানে বইটিতে বার্লিন কিভাবে আবিষ্কার করলাম, আবুল হাসানের বার্লিন অধ্যায়টা, সেটা খুব ডিটেলসে ছবি টবি সহ। এবং আবুল হাসানের বই কিন্তু জার্মানিতে অনুদিত হয়েছে এবং সেখানে সচিত্র অনুদিত হয়েছে। আমাজনে সেই বইটা পাওয়া যায়, সেই বইয়ের ইতিহাস আছে, সেই বইয়ের যে ইলাস্ট্রেশন গুলা সেগুলো এই বইতে দুটো আছে, আর আমার কাছে আরো গোটা দশেক আছে। আমি একটা কোশ্চেন রাখি, সেটা হচ্ছে ঝিনুক নীরবের সহ বইটা পড়ার সাথে সাথে আমরা আবুল হাসান ঝিনুকের সঙ্গে এর বইটা অ্যাড হবে, ওটা পড়লে ভালো, আর আরো যদি কেউ জানতে চান এটা পড়লে ভালো। একটা জিনিস হচ্ছে, আপনি কেন আবুল হাসানের মিস্ট্রিটা নিয়ে লিখলেন? এই থিসিস না কিন্তু নোবেলিক টাইপ, এটা আসলে আইডিয়াটা কি আসলে? এটা আসলে আপনার একজন নিশ্চয়ই প্রিয় কবি আছেন, তো আমারও কয়েকজন প্রিয় কবি আছে। তার মধ্যে এই প্রিয় কবি দেখলাম একটু ব্যতিক্রমী। হ্যাঁ, আমি যখন কলেজ লাইফে যখন ওনার বই প্রথম পড়লাম, মনে হলো যে একটু ব্যতিক্রম আছে ওনার মধ্যে। তারপর যখন জানলাম উনি মারা গেছেন, তারপরে ওনার জীবন সম্পর্কে জানলাম, খুব অল্প জানলাম, একসময় টুকরো টুকরো। একসময় বাংলা একাডেমি থেকে একটা ওনার ছোট করে একটা জীবনী বের হয়, সেই জীবনীটা পড়লাম। তখন আমি দেখলাম যে সত্যি ওনার জীবনটাই তো আসলে একটা উপন্যাসের চেয়েও বেশি। হ্যাঁ, এক হলো কবি জীবন, অসুস্থতা, তার একটা এমন একটা প্রেম, এটা খুবই ব্যতিক্রমী একটা প্রেম। এই প্রেম সম্পর্কে আমরা আসলে জানি না, এই মিষ্টিটা কিভাবে আপনি একটু লিখলেন? এটা আমার বইতে আছে, পাঠক অবশ্যই পড়ে জানবে। ঝিনুক নীরবের সহ বাতিঘর প্রকাশনী থেকে বেশ স্পেশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সুরাইয়া খানমের মিষ্টি। উনি একজন কবি, উনি ইংরেজির অধ্যাপিকা। স্বাধীনতার পরে স্বাধীনতার সময় উনি অবদান রেখেছেন লন্ডনে বসে জনমত গঠনে। স্বাধীনতার পরে উনি বাংলাদেশে আসেন, এক পর্যায়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে যোগদান করেন। আপনারা জানেন যে আবুল হাসান কিন্তু ইংরেজি বিভাগের ছাত্র ছিল, ড্রপ আউট। ফার্স্ট ইয়ারে সাবসিডিয়ারি পরীক্ষা দেওয়ার সময় তার এক বন্ধুকে টাকা জমা দেওয়ার দায়িত্ব দিয়ে উনি বাড়ি চলে গেছিলেন, টাকা জমা দেননি। ছাত্র জীবন ওনার ডিসকন্টিনিউ হয়, তাকে আর ছাত্রত্ব নিয়ে আর পান নাই, পড়তেও চান নাই, নিম্নবন্ধু কোনো ছাত্রত্ব আর গ্রহণ করেন নাই। ওরা দুজন মিলে ভবঘুরে জীবন যাপন করতেন। তো সেই ডিপার্টমেন্টেরই শিক্ষক সুরাইয়া খানমের সাথে তার কবিতার সূত্রে আবার যখন যোগাযোগ হয়, এই আপনার বই পড়ে জানাচ্ছি যে যখন সুরাইয়া খানম লেকচার দিতেন, টোটাল ইউনিভার্সিটি মানে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা উকি দিয়ে দেখতেন। হ্যাঁ, শুধু ডিপার্টমেন্টের না, ইডেন কলেজ থেকে ছাত্রীরা এসে দেখতেন যে সুন্দর একজন টিচার আছে, আমরা তাকে একটু দেখে যাই। হ্যাঁ, তো হলে মেয়েরা গল্প করতেন যে সুরাইয়া খানম, হ্যাঁ, এটা ওনার ব্যক্তিত্ব, ওনার সৌন্দর্য, ওনার মনীষা সবকিছুই শুধু ছেলেদেরকে না, মেয়েদেরকে সবাইকে আকৃষ্ট করতো। পাঠক এই বইটা মাস্ট রিড। ঝিনুক নীরবের সহ মুশতাক আহমেদের বইটা পাওয়া যাচ্ছে বাতিঘরে, আপনার অবশ্যই। হ্যাঁ, আমরা একটু পিছনে যাই, সেটা হচ্ছে আপনার কবি কাব্য প্রতিভা নিয়ে, যেটা ডুবোজাহাজের ডানা বুকসটা বেশ অনেক আগে পাবলিশ হয়েছে কবিতা ভবন থেকে। এই বুকসটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, তো আসলে আমার মূল জায়গা ছিল কিন্তু কবিতা। আমার কবিতার বই 8টি কবিতার বই আছে, তার মধ্যে এটা লাস্ট বাট ওয়ান। এই বইটা করোনার আগে বের হয়, করোনার আগে 2020 সালের জানুয়ারিতে বের হয়, বা ওই বছর মেলা উপলক্ষে বের হয়। এরপরে কোভিড নিয়ে আমার আরেকটা কবিতার বই বের হয়, কোভিড নিয়ে এবং কোভিডের সময় অন্ধ ঝরকায় সখার শীতানে। আর আমার একটা অনুবাদ কবিতার বই বের হয়। এছাড়া কিন্তু এটাই আমার লাস্ট বই বলা যায়, লাস্ট কবিতার বই বলা যায়। এই কবিতার বইতে মূলত 4টা ভাগে ভাগ করা আছে। একটা অংশে ছোট ছোট কবিতা। এইখানে আমার কবি মানব সম্পর্কে জানা যাবে। আমার কবিতার মূল প্রবণতা গুলা ওই অংশে পাওয়া যাবে। এবং পরের অংশে একটু দীর্ঘ কবিতা, আমার অনেক দীর্ঘ কবিতা আমি লিখি নাই, তার মধ্যে একটু দীর্ঘ যেগুলা, সেগুলাকে দীর্ঘ ইমন শিরোনামে সেগুলাকে রাখা হয়েছে।
ডুবোজাহাজের কবিতার নামকরণটা সম্ভব? আরেকটা অংশ হচ্ছে গদ্য গ্রহণ করুটি, এখানে কয়েকটা গদ্য কবিতা আছে। আর আরেকটা অংশ আর্ত চতুর্দশী, এখানে আছে কয়েকটা সনেট। তো এইভাবে 4টা ভাগ করা আছে। তো ডুবোজাহাজের ডানা নামকরণ এই আমার বইয়ের প্রথম পর্বে হলো সাবমেরিনের সার্সি, মানে একটা কবি সত্তা আমি এখানে দেখিয়েছি যে উনি হয়তো জলের নিচে, সাবমেরিনের মতো জলের নিচে আছেন। তো জলের নিচে থেকে সাবমেরিন যেমন জলের উপরের বিষয়গুলো দেখেন, সেভাবে কবি পর্যবেক্ষণ করেন। কবি হয়তো শেকড় আছে, কিন্তু কবির কিন্তু ডানাও আছে, সেই জিনিসগুলো আমাদের বইতে আছে। শেকড়ও আছে, ডানাও আছে। কবি মিল দিয়ে কাব্য লিখতে চান, আবার কিন্তু তিনি মানে ছন্দ চর্চা করছেন, আবার কিন্তু ছন্দ ছাড়াও তিনি লিখছেন। হ্যাঁ, কবির মধ্যে একটা দ্বৈত সত্তা সবসময় আছে। দেখবেন যে কবিদের, সব কবিদের দেখবেন যে একটা দ্বৈত সত্তা আছে এবং স্ববিরোধী সত্তাও পাওয়া যায়। এই অংশগুলা এই সাবমেরিনের ডুবোজাহাজের ডানার মধ্যে। হ্যাঁ, আমি বেশ কিছু বই আপনার হোমওয়ার্ক না করে হুট করে চলে আসছি, ডোন্ট মাইন্ড। তো আপনার বুকস গুলো নিয়ে আরেকটা সেশন করব, আমি একটু অ্যাড করে যাই। সেটা হচ্ছে আপনার আবারও ফিরে যাচ্ছে যে ঝিনুক নীরবে সহ, আর যে আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে, এর ভেতর থেকে রফিক স্যারের আবিষ্কারটা আপনি করলেন কিভাবে? এবং রফিক কায়সার স্যার আমার শিক্ষক। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত উনি আমার সরাসরি শিক্ষক। এর আগেও আমি মির্জাপুর ক্যাডেট কলেজে, এর আগেও আমি তাকে চিনতাম। বাসায় যাওয়ার রফিক কায়সার স্যার ক্যাডেট কলেজে হুমায়ুন আহমেদের কথা বলতেন, কিন্তু আবুল হাসানের কথা বলেন নাই, অনেক সময় নির্মলেন্দু গুণের কথাও বলেছেন। তো আমি যখন বইটা লিখতে শুরু করি তখন আমার মনে হলো যে রফিক কায়সার স্যার যেহেতু আবুল হাসান, হুমায়ুন আহমেদ এবং নির্মলেন্দু গুণের বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক, তাহলে আবুল হাসানের সম্পর্কে তার জানাশোনা থাকতে পারে। পরে স্যারকে আমি জিজ্ঞেস করলাম, দেখলাম যে না, স্যারের সাথে আবুল হাসানেরও ভালো একটা সম্পর্ক ছিল। আবুল হাসানকে উনি খেপাতেন অনেক সময়, খুবই দুষ্টমি করতেন। হ্যাঁ, তো আবুল হাসানকে উনি বলতেন, কি কবি আপনার কি ভাব আসছে নাকি? হ্যাঁ, এরকম একটা সম্পর্ক ছিল। কাজে আবুল হাসানের সম্পর্কে রফিক কায়সার স্যারের কাছ থেকেও আমি অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, এটা আমার বইতে সন্নিবেশ করা আছে। এই সাথে সাথে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের কি আপনি চিঠি লিখেন? এটা শহীদুল্লাহ যখন থাকেন, এটা আমি দেখছিলাম আপনার কয়েকটা ইয়েতে ম্যাগজিনে, আমি প্রিন্ট আউট করতে পারি নাই। তো হুমায়ুন আহমেদের সাথে আপনার বেশ কিছু, আপনি ওনাকে তাড়া দিতেন যে শিশু সাহিত্য নিয়ে কিছু লিখছেন, ওনার সম্পর্কে একটু স্মৃতিচারণ। আচ্ছা, হুমায়ুন আহমেদ তো এটা মানে ইয়েতে ঝিনুকের সন্ধানের ভিতরে আছে। হুমায়ুন আহমেদ, হ্যাঁ, হুমায়ুন আহমেদ যখন আমেরিকা থেকে বাংলাদেশে ফেরেন, ওই সময় তার বই, হ্যাঁ, তার বই একটার পর একটা বই আসতে থাকলো। হ্যাঁ, তার প্রথম দিকে যে বইগুলো একটার পর আসতে থাকলো। অবশ্য তার আগে আমি শঙ্খনীল কারাগারে এবং নন্দিত নরকে এবং তার তোমাদের জন্য ভালোবাসা, এই 3টা বই আমার পড়া ছিল, আর তার আগে পড়া ছিল। পরে যখন এই বইগুলো আসতে, আমি তখন দেখলাম যে এই সেই হুমায়ুন আহমেদের বই আবার আসছে। তখন আমি তার বইগুলো পড়ি, এবং বিচিত্রায় কিন্তু এই বইগুলোর একটা ছোট রিভিউ আসতো। তখন ওই রিভিউ ধরে ধরে আমি বাংলা বাজারে গিয়ে বইগুলো কিনতাম। তারপরে কিনে টিনে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি বা পরীক্ষা দিয়েছি, ওই সময় হুমায়ুন আহমেদকে একটা চিঠি লিখি। তো তার এমন ভাবে চিঠি লিখি যাতে উনি বুঝতে পারেন যে, তাকে চিঠিতে উনি বুঝতে পারেন যে আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে পাঠ করেছি, এবং কিছু সাজেশন দিই যে আপনি অনুবাদ করেন। পরবর্তী কিন্তু উনি অনুবাদের দিকে আসছেন। হ্যাঁ, এবং ভিতরে আমি নাম লেখা একটা খাম, এটা আমি জানতাম যে কাউকে চিঠি লিখলে ভিতরে নাম লেখা খাম দিলে বোধহয় চিঠিটা তাড়াতাড়ি পাওয়া যাবে। হ্যাঁ, আমি তো এইভাবে আমি এটা নাম লেখা খাম, আমার ঠিকানা লেখা একটা খাম পাঠিয়েছিলাম। তো উনি উত্তর দিয়েছেন, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এখন আমার কাছে চিঠিটা আছে। তো উনি একটু লিখছিলেন যে নাম লেখা খাম পাঠানো কি একটা অভদ্রতা না, যে খামটা না পাঠাইলে আপনি আমাকে উত্তর দিবেন না? 2 টাকা দাম বোধহয় তখন খাম ছিল, বা 1 টাকাও হইতে পারে। তো এই আর আমি কিন্তু আর চিঠি লিখি নাই। তো এরপর আমি হুমায়ুন আহমেদের বাসায় যাই। একবার বাসায় গিয়ে ওনার সাথে একটু কথা হয়। শহীদুল্লাহ গিয়েছি পরে, ওনার আজিমপুরে পুরানা পল্টন লাইন যেটা নিউ পল্টন লাইন, আজিমপুর একটা বাসা ছিল। মূলত আমি গিয়েছিলাম আহসান হাবিবের কাছে। উনি আমার কিন্তু প্রথম কবিতার বইয়ের প্রকাশক,
এবং আমার কার্টুন গুরু, আমি কিন্তু কার্টুনও করতাম এক সময়। এটা জানা তো আমি গিয়েছিলাম আহসানের বেবির কাছে, তো দেখি ড্রয়িং রুমে বসে উনি একটা টুলের মধ্যে উনি বই লিখছেন, কোথাও কেউ নেই, দেখলাম শিরোনাম দেওয়া, কোথাও কেউ নেই, প্রথম প্যারাগ্রাফ লেখা হয়েছে, তো লিখছেন মোনা এবং বাকি আমি তোমাকে আমি ওনাকে একটা সালাম দিলাম, খুব গম্ভীর ভাবে উনি বসতে বললেন। এই আমার প্রথম দেখা। এরপরে আমি যখন গোলকেতিন আহমেদ ছিলেন, হ্যাঁ বাচ্চারা ছোট, আর শহীদুল্লাহ একবার গিয়েছিলাম। এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে উনি এবং নীলমণিগণ একবার অতিথি হয়ে এসেছিলেন আমাদের ছাত্র সংসদে, বক্তব্য রেখেছিলেন। তো তখন আমি সাংস্কৃতিক সম্পাদক, ছাত্র সংসদের আমি সাংস্কৃতিক সম্পাদক, তখন সেই অনুষ্ঠানে উনি এসেছিলেন। এগুলোই তার সাথে আমার স্মৃতি আছে। থ্যাংক ইউ। আপনি ব্যস্ততার ভিতরে হুট করে আপনাকে পেয়ে যাবে, এটা আনএক্সপেক্টেড। তারপরেও আমি অনেক ধন্যবাদ জানাই। দর্শক, আমার অবশ্যই পড়তে হবে এবং আপনাদেরকে পড়তে হবে যারা ভার্চুয়াল জার্নালবিডি.com দেখছেন। লেখক এবং কবি ঔপন্যাসিক মুশতাক আহমেদকে পেয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে আজকের মধ্যে লাইভে আসার জন্য। তো এবার আমি শেষ করতে চাই জাস্ট একটু রিভিউ দিয়ে। মুশতাক আহমেদের 5টি বই পাওয়া যাচ্ছে, ঝিনুক নীরবে সহ বাতিঘর থেকে, এটা বাতিঘর থেকে পাওয়া যাচ্ছে। আর ডুবোজাহাজের ডানা, এটা বাতিঘরে পাওয়া যাচ্ছে, কবিতা ভবন। আর ইউপিএল থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প, এটা পাওয়া যাচ্ছে। তো আজকের মতো এখান থেকে বইমেলা থেকে ধন্যবাদ জানাচ্ছি। লাস্ট ভাইয়া কিছু বলবেন নাকি আমাদের দর্শকদের জন্য, বা মুশতাক আহমেদ কেন পাঠ জরুরি, বা ঝিনুক নীরবে সহ এই বইগুলো কেন পাঠ জরুরি, জাস্ট একটা মেসেজ। মুশতাক আহমেদ পাঠ মোটেও জরুরি না। পাঠকের কাছে একটাই অনুরোধ, আপনারা বই পড়ুন, হ্যাঁ বেশি বেশি বই পড়ুন, যার যে বই পছন্দ হয় বই পড়ুন। বই পড়লে আপনার মনন সমৃদ্ধ হবে, আপনার চিন্তা শক্তি বাড়বে এবং আপনার কিন্তু আয়ুও বাড়বে। ধন্যবাদ সবাইকে।